প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের সেন্টেন্স কারেকশনের উপর অনলাইন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। মেডিকেল অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো শুরুতেই আমাদের আজকের টপিকটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। কারেকশনের উপর আমাদের অ্যাডমিশন টেস্টে বেশ কিছু প্রশ্ন আসে এবং এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে যে তিনটা টপিক সিলেক্ট করা হয়েছে কারেকশনের মধ্যে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, ভয়েস অ্যান্ড নারেশন। তো তিনটা বিষয়ের উপর আমরা আলোকপাত করব। তো শুরুতেই আমি নারেশন নিয়ে আলোচনা করব, নারেশনের বেসিকটা নিয়ে একটু আলোচনা করব এবং পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে সহজে আমরা কি করতে পারি, নারেশনের অপশনগুলো কারেক্ট অপশনটা বেছে নিতে পারি, সেটা কিছু টিপস এন্ড ট্রিক্স আমরা শেষের দিকে দেখব। শুরুতে আমরা নারেশন নিয়ে একটু আলোচনা করে নিই, যেটা তোমরা অলরেডি জানো। তারপর আমরা যেহেতু এটা রিভিশন ক্লাস মনে করে আমরা কি নারেশন বিষয়টা আলোচনা করব, পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় নারেশন গুলো কিভাবে আসে সেগুলোর কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমার পরিচয়টা তোমরা দেখতে পাচ্ছ। আমরা মূল টপিকে চলে যাই। তো আজকে টপিক হচ্ছে নারেশন অথবা যেটাকে আমরা স্পিচ বলে থাকি, এটার পরিবর্তন আমরা দেখব। দেন আমাদের মূল কাজে চলে আসি। তো শুরুতেই আমরা ডিরেক্ট স্পিচ কাকে বলে, এক্সাম্পল আছে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে, এগুলো আমরা জানি। এগুলো আমরা আপাতত ওমিট করে যাচ্ছি। আর কারো যদি দেখার প্রয়োজন হয়, পরবর্তীতে ভিডিওটা অফ করে তোমরা একটু কি ভিডিওটা এগুলো করে নিতে পারবে, এটা অফ করে নিতে পারবে। ওকে, দেন আমরা সরাসরি চলে আসি। আমরা একটা ডিরেক্ট স্পিচ দেখি। আমি জাস্ট প্রথমে কিছুক্ষণ আমি বেসিকটা নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। যেহেতু আমাদের আজকে তিনটা বিশাল টপিক আছে, আমাদের দ্রুত যেতে হবে এবং খুব দ্রুত সময় আমাদের শেষ করতে হবে। ফাইন, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা দেখছি, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা একটা ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, তো আমি এই নেশন পরিবর্তন অথবা স্পিচ পরিবর্তন করার সময় আমি বলে থাকি আমি টোটাল 4টা কাজ করব। কয়টা কাজ? 4টা কাজ। 4টা কাজ করার মাধ্যমে আমি নারেশন পরিবর্তনটা করে থাকি। সেই 4টা কাজের প্রথম কাজটা হচ্ছে রিপিটিং ভার্ব। প্রথম কাজটা হচ্ছে রিপিটিং ভার্বে পরিবর্তন করব। দেন নাম্বার 2 ইনভার্টেড কমা পরিবর্তন করব। দেন নাম্বার 3, যেটাকে আমরা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আই এবং মাই, এগুলো আমরা কি বলে থাকি? পার্সন বলে থাকি। তো নাম্বার 3 হচ্ছে পার্সন পরিবর্তন। দেন নাম্বার 4 হচ্ছে টেন্স। হ্যাভ ডানটা আমি এখানে আন্ডারলাইন করেছি টেন্স হিসাবে, এটা একটা ভার্ব। ভার্বের মধ্যে টেন্স আছে, আমরা কি করব? এই টেন্সের পরিবর্তনটাই করব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আজকে মূল লক্ষ্যবস্তু। আমি বলছি জাস্ট এই 4টা 1 2 3 4 আমরা ধারাবাহিকভাবে 4টার পরিবর্তন যদি করে যাই, তাহলে খুব সহজে আমার নারেশন পরিবর্তনটা হয়ে যাবে, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এবং এই 4টা পরিবর্তন করার সময় কিছু কাজ আমাদের শিখতে হবে। ওই কাজগুলোই মূলত আমাদের কাজ, যেগুলা আমরা সাকসেসফুলি করতে পারলে আমাদের যে কারেকশন পার্টে অথবা এমনি যদি নারেশন আসে, পরিবর্তন আসে, অনেক সময় কারেকশন অংশ আসতে পারে, অনেক সময় সরাসরি নারেশন পরিবর্তন আসতে পারে, তখন আমরা এটা সহজে আইডেন্টিফাই করতে পারি। বাট এই 4টা কাজ আমাকে সঠিকভাবে জানতে হবে। ঠিক আছে? তাহলে 4টা কাজের মধ্যে কি হয়েছে এটা? একটু ওকে, আমরা আসতেছি। 4টা কাজ। এখন দেখো, আমি অলরেডি এটা পরিবর্তন করে ফেলেছি। ঠিক আছে? এটা পরিবর্তন করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটু তোমরা কথা স্পষ্ট শুনতে পাচ্ছ তো? আমাকে জানাও তোমরা কথা, আমার সাউন্ডটা তোমাদের স্পষ্ট কিনা। বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আসো, আমি এখানে পরিবর্তন অলরেডি করে ফেললাম। সেট টু পরিবর্তন করে আমরা টোল করেছি। নাম্বার 1 পরিবর্তন। নাম্বার 2 ইনভার্ট কমা পরিবর্তন করে দ্যাট বসিয়েছি। নাম্বার 3 তে তোমাদের পার্সন এক বা একাধিক থাকতে পারে। আই পরিবর্তন হয়ে হি হয়েছে এবং মাই পরিবর্তন হয়ে হিজ হয়েছে। ঠিক আছে? দেন আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে টেন্স পরিবর্তন। হ্যাভ ডান ছিল, এটা পরিবর্তনে কি হ্যাড ডান হয়েছে। এই যে 4টা পরিবর্তন, এই 4টা বেসিক পরিবর্তন যদি আমরা সাকসেসফুলি করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদেরকে মূল কাজটা হয়ে যাবে। এখন এটা আমাদের কাজ না, আজকের কাজ কিন্তু এগুলো না। আমরা আজকের কাজটা আমরা আরো কিছুক্ষণ পরে দেখবো, বাট এইটা আমরা
এই পদ্ধতিটা যদি আমরা একটু চট করে দেখে ফেলি, তাহলে আমরা অনেকদিন আগে ন্যারেশন করে আসছি, এটা একটু আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা এখন যেটা করব, এই 4টা পরিবর্তনের যে বেসিক কিছু কাজ আছে, এই কাজগুলো একটা একটা করব। তাহলে এখানে আমরা পরিবর্তনটা দেখলাম। এখন চলে আসবে আমরা 4টা পরিবর্তন আমরা ধারাবাহিকভাবে করব। 4টা পরিবর্তন কি ধারাবাহিকভাবে করব, ঠিক আছে? তো প্রথম পর্বটা দেখো, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পেস। প্রথম পরিবর্তনটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা আমি বলছি সেট টু, এটা হচ্ছে 1 নম্বর পরিবর্তন। এটাকে যে পরিবর্তন করব, হ্যাঁ, সেটার জন্য খেয়াল রাখতে হবে আমাদের রিপোর্টেড স্পেস যেটা, এটা কোন ধরনের সেন্টেন্স, সেটার উপর নির্ভর করে কিন্তু এই পরিবর্তনটা হবে। আমাদের সেন্টেন্স 5 প্রকার, 5 প্রকার সেন্টেন্স আছে। এই 5 প্রকার সেন্টেন্সের জন্য এই সেট টু পরিবর্তন হয়ে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন রকমের হবে। তো সেটা আমরা একটু চট করে দেখে ফেলবো। তো এখানে আমি একটা চার্ট দিচ্ছি তোমাদেরকে, চার্টটা দেখো। এই চার্টটা আসলো, ধরে নাও এই যে সেন্টেন্সটা, এটা 5 প্রকার সেন্টেন্সের যে কোনো এক প্রকার হতে পারে, ঠিক আছে? তো এই 5 প্রকার সেন্টেন্স গুলো আমি ধারাবাহিকভাবে এই জায়গায় লিখলাম, ঠিক আছে? 5 প্রকার সেন্টেন্স। তো আমরা যে সেন্টেন্স থাকুক না কেন, ধরে নিতে হবে আমাদের 5টা থেকে একটা না একটা সেন্টেন্স হবে, কারণ আমাদের যে কোনো সেন্টেন্স লিখি না কেন, সবগুলো সেন্টেন্স থেকে এই 5টার মধ্যেই একটা হবে। তাহলে এটা আমি এখানে এক্সাম্পলটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, বাট আমি এখন ধরে নিব এই সবগুলো সেন্টেন্স ধরে নিব, একসাথে আমরা সবগুলো কাজ শিখে ফেলবো। তাহলে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কোনটা রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এই সেট টুর পরিবর্তে আমরা কি বসাবো, টোল বসাবো। কি বসাবো, টোল। তো খেয়াল করিও, আমি দুইটাকে হাইলাইট করেছি, টোল এবং সেট টুকে হাইলাইট করেছি, বা এগুলোকে হাইলাইট করে নাই। তো সাধারণত আমরা জানি আমাদের এই রিপোর্টিং ভার্ব কি হতে পারে, এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্স, তিনটা যে কোনো একটা টেন্স হতে পারে। তো আমাদের লেভেলে এসে আমরা শুধু পাস্ট টেন্সটাকেই পেয়েছি। এসএসসি কিংবা এইচএসসি তে আমরা যে গল্পগুলো আমরা করেছি, সেগুলো কিন্তু মূলত কি পাস্ট টেন্স হিসেবে ছিল, এবং সেখানে আমরা পাস্ট টেন্স হিসেবে টোল্ড অথবা সেড টু ব্যবহার করেছি, অনেক সময় শুধু সেডও ব্যবহার করেছি, ঠিক আছে? আর এই টেল, টেলস, সে, সেস অথবা উইল, সে, উইল, সেস, উইল টেল, এগুলো কখন ব্যবহার হবে, যদি আমাদের রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমাদের এটাও কি প্রেজেন্ট টেন্স হবে। যদি এটা ফিউচার টেন্স হয়, তাহলে এটা কি ফিউচার টেন্স হবে, সেটা মনে রাখবা। বাট আমি এখানে মূলত এই পাস্ট টেন্সটাকে ইন্ডিকেট করেছি, ওটাকে পাস্ট টেন্সটাকে ইন্ডিকেট করছি, অন্যগুলো করছি না। ওগুলো তোমরা জানো। তবে পরীক্ষা যদি কোনো কারণে এটা প্রেজেন্ট টেন্স কিংবা পাস্ট টেন্স থাকে, তোমাদের কি করতে, এগুলো কি করতে হবে, প্রেজেন্ট কিংবা পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্ট, তাহলে সবগুলোর প্রেজেন্ট ফর্ম। এটা ফিউচার, তাহলে সবগুলোর ফিউচার। এটা পাস্ট, সবগুলোর পাস্ট ফর্ম ব্যবহার হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আমি হয়তো পরবর্তীগুলোতে সবগুলো এই সবগুলোতে আমি পাস্ট টেন্সে ব্যবহার করছি, প্রেজেন্ট কিংবা ফিউচার ব্যবহার করি নাই। বাট এটা জানতে হবে যে এটা প্রেজেন্ট হলে এই সবগুলো প্রেজেন্ট, এটা পাস্ট হলে সবগুলো পাস্ট, এটা যদি ফিউচার হয় সবগুলো ফিউচার টেন্স হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে আমরা কাজ করব। বাট এখানে আমি এক্সাম্পল শুধু কি পাস্ট টেন্সের দিয়েছি। ওকে, যদি আমাদের এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেট টু পরিবর্তনে কি হবে, আমরা টোল্ড অথবা সেট টু পরিবর্তনে সেট টু লিখতে পারি, অথবা যদি অবজেক্ট না থাকে সেডও লিখতে পারি। যদি অবজেক্ট থাকে, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, যেমন এখানে মি অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমরা টোল বসাবো। আর অবজেক্ট যদি আমরা না আনি, তাহলে শুধু সেট টু, সেট বসালেও হবে। আবার এই সেট টু কখন বসবে, জি সেট টুর পরে আবার কি অবজেক্ট, সেট টু প্লাস অবজেক্ট, সেট টুর পরে অবজেক্ট বসাইতে হবে। অবজেক্ট না বসালে শুধু সেট দিলে হবে। তো যখন তোমরা কারেকশনে যাবা, তখন যে একটা অপশন থাকবে, দেখো টোল্ডের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে যেখানে টোল্ডের পরে অবজেক্ট নাই, তাহলে এটা হবে না। আবার যদি দেখো সেটের পরে অবজেক্ট দেওয়া আছে, তাহলে এটাও হবে না, কারণ এই টোল্ডের পরে অবজেক্ট থাকতেই হবে, আর সেটের পরে অবজেক্ট দেওয়া যাবে না। আবার সেট টুর পরে অবজেক্ট থাকতেই হবে, যদি অবজেক্ট না থাকে তাহলে ওই অপশনটা হবে না, অবজেক্ট থাকলে অপশনটা হবে। তাহলে দেখো কারেকশনের একটা বিষয় কিন্তু এখানে চলে আসছে, যে ওরা একটা সেন্টেন্সকে বলে নিচের কোনটি কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, তখন তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে। কিছু মানে মোটামুটি সেন্টেন্সটা একই রকম থাকবে, কিছু জিনিস একটু টেকনিক্যাল জিনিস ওরা কি অমিট করে রাখবে, এগুলো খেয়াল করতে হবে। তো এই খেয়াল করার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এখানে যে টেল, টেলস এবং টোল্ড, এদের উপরে সবসময় অবজেক্ট বসাইতে হয়। কি বসাতে হয়, অবজেক্ট বসাতে হয়। যদি কোনো অপশনে কি এদের উপরে অবজেক্ট না থাকে, তাহলে ওই অপশনটা আমাদের উত্তর হতে পারে না। আবার সেট, এরপরে আবার কোনো অপশন হবে না, ডাইরেক্ট এরপরে সেট দ্যাট হবে। কি হবে, সেট দ্যাট হবে। যদি কখনো দেখো সেটের পরে একটা অবজেক্ট বসিয়েছে, তারপর দ্যাট বসিয়েছে, তাহলে এই অপশনটা আমাদের বাদ, কারণ সেটের পরে অবজেক্ট বসতে পারে না। আর সেট টু, সেট টু এবং টোল্ড একই জিনিস, সেট টুর পরে অবজেক্ট বসাইতে হবে, অবজেক্ট বসাইলে সঠিক, অবজেক্ট না বসালে কি ভুল। এইভাবে আমরা কারেকশনের অংশগুলো আমরা বাছাই করতে পারি যে কোনটা হবে কোনটা হবে না। এই ধরনের কিছু টেকনিক্যাল ওরা জিনিস ওরা দিয়ে দিবে, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, ফাইন।
এবার ধরো এই সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেট টু পরিবর্তন হয়ে আস্কড হবে। কি হবে? আস্কড হবে। এখানে বলা হলো আরো কিছু আছে, আস্কড হবে, আস্কড এর পরে তোমার ওয়ান্টেড টু নো, আরেকটা অপশন হতে পারে কি ওয়ান্টেড টু নো, হি আস্কড অথবা হি ওয়ান্টেড টু নো, এটা আমরা জানি, এটাও হতে পারে। দেন আরেকটা অপশন হচ্ছে ইনকোয়ার্ড হতে পারে, হ্যাঁ মানে আমরা যেটা বলি ইনকোয়ারি করা, কি বলি ইনকোয়ারি করা, তো ওইটাও হতে পারে, ঠিক আছে, ওইটাও হতে পারে। এই অপশনগুলো আমরা মনে রাখবো। দেন আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেট টু পরিবর্তন হয়ে কি হবে, এই অপশনগুলো হবে। তোমরা জানো যে আমাদের ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব এগুলো বোঝায়। আদেশ বুঝালে অর্ডার, এই বাক্যটা দ্বারা রিকোয়েস্ট বুঝাইলে রিকোয়েস্টেড, এটা দ্বারা উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড, এটা দ্বারা প্রস্তাব বুঝাইলে প্রপোজড, হ্যাঁ, এবং লেখা আছে লেটস, যদি আমাদের বাক্যটা লেটস দিয়ে শুরু হয় মানে লেট আস, লেটস মানে কি লেট আস অথবা লেটস, এই দুটার যে কোনো একটা ফরম্যাট থাকলে প্রপোজ টু হবে মাস্ট, হ্যাঁ, অন্য কিছু করা যাবে না। যখন দেখবো এটা লেটস দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, তখন যদি প্রপোজ ছাড়া অন্য কিছু থাকে, মানে সেটুর পরিবর্তে প্রপোজ ছাড়া অন্য কিছু থাকে, সেটা ভুল। সেটা কি ভুল? লেটস থাকলে 100% কি হবে, প্রপোজ থাকতেই হবে। প্রপোজ ছাড়া যদি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস অন্য কিছু হয় তাহলে সেটা ভুল হিসাবে ধরে নিতে হবে। লেটাস থাকলে শুধু প্রপোজটা এখন সঠিকভাবে ধরে নিব। আর অনেক সময় লেটাস ছাড়া লেট হিম, লেট দেম, লেট রহিম, লেট করিম এরকম থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে, আমরা সিম্পলি টোল বসা দিলে হয়ে যাবে। কি বসালে হবে? টোল বসাইলে হবে। তো এখানেও তোমার কারেকশনের ব্যাপারে খেয়াল রাখতে হবে। যদি লেটের পরে আস থাকে তাহলে একটা রিপোর্টিং ভার্বের সেট টুর পরিবর্তে অবশ্যই প্রপোজ টু বসাইতে হবে। আর লেটের পরে আস ছাড়া, লেট আস ছাড়া অন্য অবজেক্ট গুলা যেমন মি, হিম, লেট মি, লেট হিম, লেট দেম ওগুলো থাকে, আমরা সিম্পলি কি টোল বসাইতে পারি। এভাবে কারেকশনের বিষয়টা খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? এই বাক্যটা যদি আমাদের অপটেটিভ সেন্টেন্স হয়, অপটেটিভ মানে আমাদের ইচ্ছা অথবা কি প্রার্থনা, ইচ্ছা অথবা প্রার্থনাকে প্রকাশ পায়। হ্যাঁ, ইচ্ছা অর্থ কি, আর ইচ্ছা ইংলিশকে আর প্রার্থনা ইংলিশ আমরা জানি। যদি আমাদের এই বাক্য দ্বারা কি ইচ্ছা বুঝায় তাহলে আমরা ইচ্ছার ইংলিশ উইশ থেকে উইশড বসাবো। আর যদি এটা দ্বারা কোনো প্রার্থনা বুঝায়, কাউকে দোয়া করা বুঝায়, তাহলে কি আমরা প্রেড লিখবো। এক নম্বর পরিবর্তন আমরা একসাথে কিন্তু সবগুলো শিখে ফেলছি। দেন এই সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, কিভাবে চিনবো? যদি বাক্যের শেষে অথবা বাক্যের মাঝখানে যদি কি থাকে, তোমার এই বিশ্ববোধকের চিহ্নটা থাকে, তাহলে আমরা বুঝবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে মনের আকস্মিক আবেগগুলা, মন দুঃখ, কষ্ট, আনন্দ, ভয়, বিস্ময় এগুলো প্রকাশ করার জন্য আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি। সেক্ষেত্রে এক্সক্লেম উইথ কথাটা ফিক্স থাকবে, এক্সক্লেম উইথ কথা লিখতে হবে। লেখার পরে যদি আনন্দের হয় এক্সক্লেম উইথ জয়, এটা যদি দুঃখের হয় এক্সক্লেম উইথ সরো, এটা যদি ভয়ের হয় এক্সক্লেম উইথ ফিয়ার, এটা যদি বিস্ময়কর কোনো কথা হয় এটা হবে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর কিছু আছে যেমন এক্সক্লেম উইথ গ্রিফ, হ্যাঁ, সরো, দুঃখ বুঝতে সরো হয়, আরেকটা ওয়ার্ড হচ্ছে গ্রিফ, GRIEF, গ্রিফ, এটাও যদি হয়, হ্যাঁ, তাও কি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি তোমাদের নেশন পরিবর্তন করতে বলে অবশ্যই কি থাকবে, এখানে এক্সক্লেম উইথ থাকতেই হবে। এবং এক্সক্লেম উইথ পরে ওই আনন্দের হলে জয়, দুঃখের হলে সরো অথবা গ্রিফ, ভয়ের হলে ফিয়ার, বিস্ময়কর হলে ওয়ান্ডার। এখন ধরো এখানে বাক্যটা বলছে দুঃখের, কিন্তু ওরা দিছে এক্সক্লেম উইথ জয়, তাহলে এটা বাদ দিয়ে দিবা। অথবা এটা দিছে আনন্দের, ওরা এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ গ্রিফ, তাহলে এগুলো বাদ দিবা। তাহলে তোমাদের ওই সেন্টেন্সটা পড়ে এটাকে আনন্দের ঘটনা, দুঃখের ঘটনা, না বিস্ময়কর, নাকি ভয় পাওয়া, অবাক হওয়া, এটা বুঝতে হবে। এটা বুঝে আমাদের কি করতে হবে, ওই কিছু জিনিসকে বাদ দিয়ে দিতে হবে। ওই যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম মাইনাস থিওরি, আর মাইনাস থিওরি অ্যাপ্লাই করতে হবে যে কোনটা কোনটা হবে না সেগুলো তুমি আগে কি বাদ দিয়ে দাও। এরপরে দেখো একটা কিংবা দুইটা অপশন থাকবে, দুইটা অপশন থাকলে দুইটা থেকে বাছাই করতে হবে। আর যদি বাকি থাকে একটা অপশন, সেটাই হয়ে যাবে। যে এই বাকি তিনটা নিয়ম অনুসারে হবে না, তাহলে 4 নম্বরটা, অথবা 4টা হবে না 5 নম্বরটা, ঠিক আছে। তাহলে আমাদের কোথাও কোথাও কোনো কোনো ইউনিভার্সিটিতে 5টা অপশন থাকে, কোথাও 4টা অপশন থাকে, সেই হিসাবে বলছি। তো তোমরা এইভাবে মাইনাস থিওরিতে চলে যাবা। ওকে ফাইন, তাহলে আমাদের 1 নম্বর পরিবর্তন শেষ। এটাই, এই 4টা মনে রাখলে 1 নম্বরের পরিবর্তন শেষ। এর বাইরে যে কথাগুলো বলেছি ওগুলো এখানে অ্যাড করলে হয়ে যাবে। দেন আমরা 2 নম্বর পরিবর্তনে যাব। 2 নম্বর পরিবর্তন বলছে ইনভার্ট কমার পরিবর্তন। তো ইনভার্ট কমার পরিবর্তন এখানে একটা লাইন লেখা আছে, দেখো। তোমরা পরবর্তী যখন ভিডিওটা দেখবা, তোমরা এই লেখাগুলো প্রয়োজনে পজ করে কি করবা, একটু পড়ে নিবা, ঠিক আছে, ভিডিওটা পজ করে পড়ে নিবা। ওকে, তাহলে আমরা প্রথম কথা হচ্ছে এই যে ইনভার্ট কমার পরিবর্তন বলছি, এই পরিবর্তন নির্ভর করছে কিসের উপর, এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স। একটু আগে যেভাবে পড়েছি, এটা 5 ধরনের সেন্টেন্স হতে পারে। এই 5 ধরনের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে রিপোর্টিং বা ইনভার্ট কমাটা 5 ধরনের হতে পারে, আরো বেশি হতে পারে। তাহলে আমরা একটু দেখে নিই রিপোর্টিং বা পরিবর্তনে ইনভার্ট কমা পরিবর্তনে কি কি হতে পারে। এখানে 4টা তোমরা দেখো, এখানে 4টা আছে। আমরা এবার প্রথমে সেন্টেন্সের নাম লিখি নাই, এবার আমরা প্রথমে ইনভার্ট কমা পরিবর্তনে কোন কোন শব্দগুলো বসতে পারে এগুলোকে লিখেছি আগে, ঠিক আছে। তো প্রথম শব্দ লিখলাম দ্যাট,
মানে ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমা আর থাকবে না, উত্তরে কি থাকবে না? যখনই আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব তখন আমাদের ইনভার্টেড কমা থাকবে না, আমরা রাখতে পারবো না, এটা পরিবর্তে একটা ওয়ার্ড বসাইতে হবে। এই যে ওয়ার্ড গুলো হচ্ছে এগুলোর মধ্যে যে কোনো একটা বসাইলে হবে, যে কোনোটা বসাইলে হবে না, মানে এগুলোই অপশন, এগুলো থেকে একটা বসাইতে হবে, নিয়ম অনুসারে এখান থেকে একটা বসাইতে হবে, ঠিক আছে? আর সেটা কোনটা সেটা কিভাবে বুঝবো? বলছে এটা বোঝার জন্য ডিপেন্ড করছে চেঞ্জিং অফ ইনভার্টেড কমা ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ যেটা, এটা রিপোর্টেড স্পিচ, এটার মধ্যে যে এটা কোন ধরনের সেন্টেন্স, একটু আগে যেরকম 5 ধরনের সেন্টেন্স দেখেছিলাম, এই সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে কি হবে। তাহলে প্রথমে আমরা ওয়ার্ড গুলো লিখেছি, প্রথমে লিখছি দ্যাট, তার মানে এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এখন শিখতে হবে এই দ্যাটটা কখন কখন বসবে। বলা হচ্ছে এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটা যদি অবজেক্টিভ সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটা যদি কি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, এই 3 ধরনের সেন্টেন্সের জন্য অপশন একটাই, কিসের পরিবর্তে? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। কার জন্য? এই 3 ধরনের অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 3 ধরনের বাক্যের যে কোনো একটা বাক্য যদি এটা হয় তাহলে আমরা এই কমার পরিবর্তে দ্যাট বসাবো। এটা হচ্ছে একটা ওয়ার্ড গেল, প্রথম ওয়ার্ড। তারপর দ্বিতীয় ওয়ার্ডটা হলো এখানে ইফ বসাতে হয় অথবা কি ডাব্লিউ কোশ্চেন বসাতে, এটা একটা জোড়া, এটা এই দুটা মিলে একটা, ঠিক আছে? তার মানে এই ইনভার্ট করার পরিবর্তে ইফও বসাতে পারি আমরা, ইনভার্ট করার পরিবর্তে কি আমরা ডাব্লিউএস কোশ্চেন বসাতে পারি। এখন আমাকে জানতে হবে যে কখন ইফ বসাবো, কখন ডাব্লিউএস কোশ্চেন বসাবো। প্রথম কথা হচ্ছে এই দুইটা বসে কোথায়? এই দুইটা বসে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যটা শেষের জন্য কি প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, ইন্টারোগেটিভ মার্কটা থাকবে, তখন এই ইনভার্ট করার পরিবর্তে আমাকে হয় ইফ বসাইতে হবে অথবা ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে, যে কোনো একটা। এখন আমাদের মনে রাখতে হবে কখন কোনটা বসাবো। সহজ কথা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বলতে আমরা কোনগুলোকে বুঝি? হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, ওয়্যার, এগুলো যেগুলো ডাব্লিউ কোশ্চেন করার প্রশ্ন করার সময় যেই ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড গুলো ব্যবহার হয় তাদেরকে আমরা সংক্ষেপে কি বলি? ডাব্লিউএস ফ্যামিলি বলে, ডাব্লিউএস পরিবার বলে, ঠিক আছে? এতক্ষণ আমি যা আলোচনা করলাম এগুলা, তো এদেরকে একসাথে বলে ডাব্লিউএস কোশ্চেন ফ্যামিলি, ঠিক আছে? বলা হচ্ছে যদি আমাদের এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা যদি কি হয় ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, ধরো হোয়াট দ্বারা শুরু হইলো, ওয়েন দ্বারা শুরু হইলো, হাউ দ্বারা শুরু হইলো, তাহলে ইনভার্ট করার পরিবর্তে কি ওই শব্দটাই বসাইতে হবে। ধরো লেখা আছে হোয়াট ইজ ইউর নেম, তখন ইনভার্ট করার পরিবর্তে হোয়াট বসবে। হ্যাঁ, ওয়েন ডিড ইউ কাম, কখন তুমি এসেছিলে, ওয়েন, তাহলে আমাদের কি হবে এখানে ওয়েনটা বসবে, কি বসবে? ওয়েনটাই বসবে। আচ্ছা হ্যাঁ, দেন তাহলে ডাব্লিউএস কোশ্চেন যদি আমাদের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, ধর হোয়াট দ্বারা শুরু হয়েছে হোয়াট বসাবো, ওয়েন দ্বারা শুরু হয়েছে ওয়েন বসাবো, হাউ দ্বারা শুরু হয়েছে হাউ বসাবো। মানে প্রশ্নটা যে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে সেই ডাব্লিউএস কোশ্চেনটা বের করে আমরা কি করব? ইনভার্ট করার পরিবর্তে লিখে দিব, এরপরে পরবর্তী অংশটা কাজ করব। আর যদি যদি এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, কি দিয়ে? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তখন আমরা ইনভার্ট করার পরিবর্তে কি ইফ বসাবো, কি বসাবো? ইফ বসাবো। তাহলে সহজ কথা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য অপশন দুইটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা লেখা আছে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইফ বসবে, আর ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে কি ইনভার্ট করার ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা ইনভার্ট করার পরিবর্তে কি বসাবো? ডাব্লিউএস, ওই ডাব্লিউএস কোশ্চেনটা বসাবো যেটা দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে। আর লাস্ট তাহলে 4টা সেন্টেন্সের অপশন পেয়ে গেলাম। লাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স, মানে এই সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় কি হয়? এই সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের অপশন হচ্ছে 3টা, অপশন তো কয়টা? 3টা। এই 3টা ওয়ার্ড একটু দেখে নাও, 3টা ওয়ার্ড একটু দেখো, হ্যাঁ 3টা ওয়ার্ড একটু পড়ো। ওকে, তাহলে অপশন 3টা আমরা যদি আমাদের এই বাক্যটা কি হয়, এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি করব? এই কমার পরিবর্তে হয় টু বসাবো অথবা নট টু বসাবো অথবা দ্যাট বসাবো, ঠিক আছে? এখন কখন টু হবে, কখন নট টু হবে, কখন দ্যাট হবে সেটা আমরা একটু দেখে নিই। হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স 3 ভাবে স্টার্ট হয়, কিভাবে? 3 ভাবে শুরু হয়, যে যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো ভার্ব দ্বারা শুরু হয়, কি দিয়ে? মেইন ভার্ব দ্বারা শুরু হয়, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, রাইট এ লেটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়। তখন আমরা এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো? টু বসাবো। যে বাক্য মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? টু হবে। এরপরে আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পাই, সেটা হচ্ছে কি দিয়ে শুরু হয়? ডু নট অথবা নেভার দ্বারা শুরু হয়। এটা হচ্ছে মেইন ভার্ব দ্বারা শুরু হয়, এটা হচ্ছে কি ডু নট অথবা নেভার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। সেক্ষেত্রে যদি ডু নট এবং নেভার দ্বারা ইম্পারেটিভ শুরু হয় তাহলে আমরা কি করব?
ইনভার্টেড কমার পরিবর্তে নট টু বসাবো। দেখো আমরা যা শিখতেছি এগুলো ব্যতিক্রম হইলেই ভুল। কি ধরে নিতে হবে, আমরা কারেকশনে যখন আমরা মানে ন্যারেশন নিয়ে ডিল করব, আমরা যা পড়ছি এখন এগুলোর বিপরীত কিছু হইলেই, ধরো আমাদের বাক্যটা ইনভার্টেশনে শুরু হয়েছে ডু নট অথবা নেভার দ্বারা শুরু হয়েছে, ওরা যদি ইনভার্টেড কমার পরিবর্তে টু না বসিয়ে নট টু না বসিয়ে টু বসায়, নট টু না বসিয়ে দ্যাট বসায়, তাহলে এটা ভুল। কারণ আমরা এখন কি শিখছি যে ডু নট নেভার দ্বারা শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেক্ষেত্রে 2 নম্বর ইনভার্টেড কমার পরিবর্তে নট টু হবে। তাহলে ওরা যদি ডু নট নেভার দ্বারা যে বাক্য শুরু হয়েছে সেই বাক্যের ক্ষেত্রে যদি নট টু ছাড়া অন্য কিছু ইউজ করে, দেন এটা আমরা কি ভুল বলেই ধরে নিব, এবং সেটা আমরা আনসার করব না। ওই যে মাইনাস থিওরিতে এটা ভুল হবে না। মিন ভার্ব দ্বারা শুরু হয়েছে টু না বসে অন্য কিছু বসছে, ভুল, এটা হবে না। ঠিক আছে, তো এভাবে তোমাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এই নিয়মগুলো শেখার মাঝে দিয়ে কিন্তু আমরা কি করছি, মানে আমাদের ভুল ভ্রান্তি গুলো কি আসতে পারে সেটাও ডিসকাস করতেছি, এবং এই জিনিসগুলো আমাদের মনে থাকলে আমরা কারেকশন গুলো ঠিক করতে পারবো। তাহলে ডু নট অথবা নেভার দ্বারা যদি ইম্পার্টেশনটা শুরু হয় তাহলে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে নট টু হবে। আর হচ্ছে লেট, আরেকটা সেন্টেন্স হচ্ছে ইম্পার্টেশন লেট দ্বারা শুরু হয়। ইম্পার্টেশন কি দিয়ে শুরু হয়, লেট দ্বারা শুরু হয়। যদি ইম্পার্টেশন লেট দ্বারা শুরু হয় তাহলে ধরো লেটের পরে যে কোনো কিছু থাকতে পারে, লেট শুরুতে থাকতে হবে, লেট হিম, হ্যাঁ, লেট মি, লেট দেম, ঠিক আছে, এগুলো যদি কিছু থাকে তাহলে কি হবে, আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। কি বসাবো, দ্যাট। কি বসাবো, দ্যাট বসাবো। তাহলে লেট দিয়ে শুরু হলে তাহলে আবার মোট কথা হলো অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 3 ধরনের সেন্টেন্সের জন্য অপশন একটাই, দ্যাট। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, ডাব্লিউ কোশ্চেন দ্বারা শুরু হলে ওই ডাব্লিউ কোশ্চেনটাকে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স 3 ধরনের, মূল ভার্ব দ্বারা শুরু হলে টু, ডু নট নেভার দ্বারা শুরু হলে নট টু, আর লেট দ্বারা শুরু হলে দ্যাট। এভাবে আমরা 2 নম্বরের পরিবর্তনটা করতে পারি। ঠিক আছে, আবার আসো আমরা নাম্বার 3, 3 নম্বর পরিবর্তন। 3 নম্বর পরিবর্তন ছিল চেঞ্জ অফ পার্সন, মানে পার্সন পরিবর্তন। ঠিক আছে, তো পার্সন পরিবর্তন তোমরা মোটামুটি পারো। তো কারেকশনের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পার্সনটা। ঠিক আছে, আমরা টেন্সটা মনে রাখতে পারি, ইনভার্ট কমা, রিপিটিং ভার্ব এগুলো মনে রাখতে পারি, কিন্তু পার্সনের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কারেকশনে অনেক সময় দেখা গেছে ওরা পার্সন গুলোকে এলোমেলো করে দেয়, মানে যে পার্সন থাকলে যে পার্সনে পরিবর্তন করার কথা সেই পার্সন না করে ওরা ভিন্ন একটা পার্সন দিয়ে দেয়। তো এইগুলো আমাকে সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে, এবং ওই যে বললাম মাইনাস থিওরিতে যেতে হবে। মানে যেসব পরিবর্তন করার সময় যেখানে পার্সনের পরিবর্তন ঠিক মতো করে নাই, যেখানে মি হওয়ার কথা ছিল ওরা আই দিছে, অথবা হি হওয়ার কথা ছিল সি দিছে, ইউ হওয়ার কথা ছিল আই দিছে, এগুলোর ভালো করে খেয়াল করতে হবে। সেই জন্য এই পার্সন পরিবর্তন আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে, পার্সন পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো দেখো আমি একটা সেন্টেন্স দিয়েছি এখানে, সেকেন্ড পার্সন। আচ্ছা, ঠিক আছে, আসো আমরা তাহলে আমরা এই ইয়েটার মাধ্যমে যা দেখছি সামনে এই স্লাইডটার মাধ্যমে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন পরিবর্তনের নিয়মটা আমরা দেখব। তো তোমরা আগে সেন্টেন্সটা একটু খেয়াল করো ভালো করে। হেডলাইনটা আছে চেঞ্জ অফ ফার্স্ট এন্ড সেকেন্ড পার্সন, মানে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের পরিবর্তন আমরা একসাথে শিখব। বাক্যটা দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই, এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি একসাথে, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা হচ্ছে এই সেন্টেন্সটা, আই হ্যাভ ডান মাই ডিউটি। আরেকটা সেন্টেন্স হচ্ছে ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। দেখো এই যে দুইটা সেন্টেন্স তোমরা একটু আমি যেভাবে মার্ক করেছি ওইভাবে খেয়াল করো। আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে এখানে পার্সন, এখানে প্রথম সেন্টেন্সে আমি আই দিয়ে প্রথম সেন্টেন্সটা করি, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। আরেকটা হচ্ছে ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, তাহলে এটাও আরেকটা সেন্টেন্স। তাহলে আই দিয়ে হচ্ছে ফার্স্ট পার্সন, দেখো মার্ক টানা আছে, আই এবং মাইটা ফার্স্ট পার্সন, আবার ইউ এবং ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। এই তীর চিহ্নটা একটু পরে চলে আসবে। ঠিক আছে, আগে আমরা এই ফার্স্ট একটা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে সেকেন্ড পার্সন থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে কি থার্ড পার্সন থাকতে পারে। তো এই পরিবর্তনটা আমরা কিভাবে শিখবো। ঠিক আছে, তাহলে পরিবর্তনের জন্য আমরা একটু অঙ্ক করার চেষ্টা করেছি। ঠিক আছে, এখানে দেখো তোমরা 1 2 3, হ্যাঁ 1 2 3 আমি মার্ক করেছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 2। ঠিক আছে, এখানে 1 2 বলতে দেখো 1 2 বলতে এটা হচ্ছে রিপিটিং ভার্বের, এটা প্রথমে আগে আসছে এই জন্য 1, আর রিপিটিং ভার্ব পরে আসছে 2। এটা দেখো দুটো সেপারেট মানে জিনিস, এটা পুরোটা হচ্ছে রিপিটিং ভার্ব আর পুরোটা হচ্ছে রিপিটেড স্পেস। ঠিক আছে, রিপিটিং ভার্ব যেটা, রিপিটিং ভার্ব আগে একটা সাবজেক্ট আছে পরে কিছু অবজেক্ট আছে, সাবজেক্ট এবং অবজেক্ট। আসলে মূলত পার্সন পরিবর্তন বলতে এই বাইরের বাইরের পরিবর্তন বোঝাবে না, বাইরের কোনো পার্সন পরিবর্তন হয়, পার্সন পরিবর্তন ভিতরের, ইনভার্ট করার ভিতরে যে পার্সন গুলো আছে শুধুমাত্র এদের পার্সনের পরিবর্তন হবে। ঠিক আছে,
আমাদের রিপিটিং ভার্বের যে সাবজেক্ট অবজেক্ট থাকবে তাদের পার্সনের পরিবর্তন হবে না। কি করতে হবে? তাদেরকে অনুসরণ করে, এই দুটোকে অনুসরণ করে এগুলো পরিবর্তন করতে হবে। তো প্রথমে আমাদের ফার্স্ট পার্সন, এই ফার্স্ট 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 মানে কি ওয়ান আছে না? ফার্স্ট মানে কি ওয়ান, ফার্স্ট মানে কি ওয়ান। তাহলে এই ওয়ানের পরিবর্তন হবে ওয়ান অনুসারে, যেহেতু আমি ওয়ান দিছি। এখানে ওয়ানটা হচ্ছে ফার্স্ট পার্সনের ফার্স্টের ওয়ান, আর এটা হচ্ছে সিরিয়াল ওয়ান। এটা হচ্ছে কি সেটটা আগে প্রথমে আসছে, এই জন্য কি সিরিয়াল ওয়ান। তাহলে ওয়ানের পরিবর্তন হবে ওয়ান অনুসারে। খেয়াল রাখবা এই ওয়ান ওয়ান করার মানটা হচ্ছে কি, এই ফার্স্ট মানে ফার্স্ট পার্সন মানে ওয়ান, এক নম্বর। হ্যাঁ, তো ওয়ানের পরিবর্তন হবে ওয়ান অনুসারে, ঠিক আছে। আর সেকেন্ড পার্সন ইউ, হ্যাঁ, আর ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে কি তোমার এই যে অবজেক্ট অনুসরণ করে, ঠিক আছে। সেকেন্ড পার্সন এই টু এর পরিবর্তন হবে এই টু, দেখো টু, এই টু, এই ওয়ান, এই কি ওয়ান। তো ওয়ানের পরিবর্তন হবে ওয়ান অনুসারে, টু এর পরিবর্তন হবে কি টু অনুসারে। কাজ কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, পার্সন পরিবর্তন শেষ। আমি আবার বলে দিচ্ছি, আমাদের রিপোর্টের দেখো রিপোর্টের স্পেসের পার্সনের পরিবর্তন হবে, ঠিক আছে। আর রিপোর্টিং ভার্বের যে পার্সন গুলো আছে এদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কি ইনভার্ট কমার ভিতরে যে পার্সন গুলো আছে সেই পার্সনের পরিবর্তন। আবার বলছি, ইনভার্ট কমার ভিতরে যে পার্সন গুলো আছে এই পার্সন গুলো পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন করার সময় খেয়াল রাখতে হবে আমি কাকে অনুসরণ করে পরিবর্তন করবো। কারণ রিপিটিং ভার্ব মানে মূল বাক্যের বাইরে আমাদের কি থাকে, সাবজেক্ট থাকে, রিপিটিং ভার্বে অবজেক্ট থাকে। এখানে যে সাবজেক্ট এবং অবজেক্ট তাদেরকে তাদেরকে খেয়াল করে কিন্তু আমাকে কি করতে হবে, এই পার্সন পরিবর্তন গুলা করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের নিয়মটা হচ্ছে এই একের পরিবর্তন হবে এক অনুসারে, আমরা সহজে মনে রাখার জন্য বলছি। এক মানে ফার্স্ট পার্সন, একের পরিবর্তন হবে কি এক অনুসারে। তার মানে গ্রামার ভাষায় বললে আমরা কি বলতে পারি, এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনের পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। কি অনুসারে? রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে কি হবে, এই ফার্স্ট পার্সনের পরিবর্তন হবে। আর সেকেন্ড পার্সনের পরিবর্তন কি, ইউ এবং ইউর যে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে কি অবজেক্টকে ফলো করে। এই যে এই টু আর টু, দেখো নাম্বার মিলবে টু আর টু। তাহলে এই যে ওয়ান, এটা হচ্ছে কি ওয়ান। ফার্স্ট পার্সনের পরিবর্তন হবে ফার্স্ট পার্সন অনুসরণ করে, সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে কি সেকেন্ড পার্সনকে অনুসরণ করে, ঠিক আছে। তাহলে এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেই, ঠিক আছে। এখানে ব্যাপারটা লিখে রাখছে, চেঞ্জ অফ ফার্স্ট পার্সন ডিপেন্ডস অন ওয়ান দ্যাট ইজ সাবজেক্ট অফ দ্য রিপিটিং ভার্ব। এই রিপিটিং ভার্বের যে সাবজেক্ট, হ্যাঁ, এই ওয়ান উপর নির্ভর করছে। আর চেঞ্জ অফ সেকেন্ড পার্সন, এই দ্বিতীয় পার্সনের পরিবর্তনটা, এটা ডিপেন্ড করতেছে ডিপেন্ডস অন টু দ্যাট ইজ অবজেক্ট অফ রিপিটিং ভার্ব। কি বলছে, চেঞ্জ অফ সেকেন্ড পার্সন ডিপেন্ডস অন কিসের উপর নির্ভর করে, এই যে রিপিটিং ভার্বের যে অবজেক্ট আছে, মানে এই টু, এই টু এর পরিবর্তন, এই টু এর পরিবর্তন হবে টু অনুসারে, এই জন্য এটা টুটা লেখা হয়েছে। দ্যাট ইজ মানে ওই ওয়ানের ফার্স্ট পার্সনের পরিবর্তন হয় ওয়ান অনুসারে। আর ওয়ান মানে কি সাবজেক্ট অফ রিপিটিং ভার্ব, আর টু মানে কি অবজেক্ট অফ রিপিটিং ভার্ব। তো এই একের পরিবর্তন এক অনুসারে, দুইয়ের পরিবর্তন দুই অনুসারে। একটু যদি আমরা মনে রাখতে পারি এবং চিত্র যদি আমার চোখের সামনে ভাসে, তাহলে কিন্তু আমরা পারবো। দেখো এই চিত্র একটু দেখে নাও, ঠিক আছে। তাহলে আমি ফাইনাল কথা হচ্ছে একের পরিবর্তন হবে এক অনুসারে, ঠিক আছে। এই এক মানে ফার্স্ট পার্সন, একের পরিবর্তন হবে এক অনুসারে সবসময়, মানে একের ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কি অবজেক্ট অনুসারে। এখানেও দেখো দুই লেখা আছে, এটা দুই, এই দুই এর পরিবর্তন দুই, একের পরিবর্তন কি এক অনুসারে হবে, ঠিক আছে। আমরা পরবর্তীতে এগুলো একটু দেখে নিব। আর ফাইনালি হচ্ছে আরেকটা পার্সন হচ্ছে থার্ড পার্সন। তো তোমরা তো জানো কি না, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই, যেটা আমরা করেছি। এক্সাম্পল লাগবে না। চেঞ্জ অফ পার্সন, থার্ড পার্সন কি থার্ড পার্সন বলছে দেয়ার ইজ নো, কি বলছে দেখো, দেয়ার ইজ নো চেঞ্জ অফ থার্ড পার্সন। থার্ড পার্সন কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এখানে হি আছে হি বসে গেছে, হিজ আছে হিজ বসে গেছে, তাদের কোনো পরিবর্তন নাই। থার্ড পার্সন তাহলে কোনো পরিবর্তন করতে হবে না। আবার বলছি, এই আমাদের পার্সন পরিবর্তনের ক্ষেত্রে থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এখন দেখো ওরা যদি এই আমি বলছি পার্সনের ক্ষেত্রে আমাদের যে ইয়াটা আসবে, মানে কারেকশনটা আসবে, সেটা বললাম পার্সনের ভুল ব্যবহার করে দিতে পারে। কি করে দিতে পারে, পার্সনের ভুল ব্যবহার করে দিতে পারে। যেখানে ফার্স্ট পার্সনের পরিবর্তন ফার্স্ট পার্সন অনুসারে হয়, সেকেন্ড পার্সনের পরিবর্তন সেকেন্ড পার্সন অনুসারে হয়, যদি এটার ব্যত্যয় ঘটে, ঠিক আছে, যদি এটার ব্যত্যয় ঘটে, ধরো ফার্স্ট পার্সনের পরিবর্তন হওয়ার কথা ফার্স্ট পার্সনের উপর নির্ভর করে, কিন্তু ওরা যে চারটা অপশন, চারটা অপশন কিন্তু তিনটা ভুল দিতে হবে, তখন দেখা যাবে ওরা এই ফার্স্ট পার্সন পরিবর্তন হি অনুসারে না করে মি অনুসারে করে ফেলছে, ঠিক আছে। তখন এটা ভুল হবে, তখন এটা কি ভুল হবে। তো এটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট পার্সন একের পরিবর্তন হবে এক অনুসারে, আর দুইয়ের পরিবর্তন হবে কি দুই অনুসারে, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা বলছে থার্ড পার্সন, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই। হচ্ছে এখানে স্পষ্ট করে লেখা আছে দেয়ার ইজ নো চেঞ্জ অফ থার্ড পার্সন, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই। দেয়ার ইজ নো চান্স অফ, হ্যাঁ, দেয়ার ইজ নো চেঞ্জ অফ থার্ড পার্সন, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই। তাহলে হি থাকলে হি বসে যাবে, হিজ থাকলে কি হিজ বসে যাবে, যা থাকবে তাই কি বসে যাবে।
ঠিক আছে? ওকে, আসো এবার ফাইনাল লাস্ট পরিবর্তনটা, টেন্স পরিবর্তন। তো এটা শিখতে পারলে আমাদের ন্যারেশনের বেসিকটা শেষ হয়ে যাবে, তারপর আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। তো টেন্স পরিবর্তনটা আমি একটু গল্পের মাধ্যমে বলতে যাচ্ছি। তো আমাদের টেন্স কটা একটা সেন্টেন্সে? টোটাল 12টা টেন্স থাকতে পারে। কয়টা? 12টা টেন্স থাকতে পারে। এদেরকে আমি দেখো একটু আলাদা করেছি। এই 4টা প্রেজেন্ট টেন্সকে একসাথে লিখছি, 4টা পাস্ট টেন্সকে একসাথে লিখছি, 4টা ফিউচারকে একসাথে লিখেছি। ঠিক আছে? এবার এদেরকে হেডলাইন দিয়েছি, পুয়ার, রিচ, আনসার্টেন। ঠিক আছে? সেটা কেন? এই টেন্সের পরিবর্তনটা আমাদের মনে রাখার জন্য। হ্যাঁ, আমরা একটা উপায় বের করলাম যাতে আমরা টেন্সের পরিবর্তনটা মনে রাখ। কারণ এই 12টা টেন্সে যে কোনো একটা টেন্স থাকবে, ওই যে কোনো একটা টেন্স কি হবে, আবার যে কোনো একটা টেন্সে রূপান্তর হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এদের সিরিয়ালটা মনে রাখা দরকার, যে কোনটা রূপান্তর হয়ে কোনটা হবে এটা মনে রাখা দরকার। সেক্ষেত্রে যেহেতু এটা পরিবর্তনের প্রশ্ন আসতেছে, কিসের প্রশ্ন? পরিবর্তনের প্রশ্ন। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি এই 4টা প্রেজেন্ট হচ্ছে গরিব টেন্স। কি টেন্স? গরিব টেন্স। আমাদের বর্তমান, বর্তমান প্রেজেন্ট মানে তো বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সবকিছু চিন্তা করলে আমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ। আমি বর্তমানকে বলছি পুয়ার। ঠিক আছে? তাহলে অতীত কেমন ছিল? যারা স্কুল পড়ে, কলেজ পড়ে, ইউনিভার্সিটি পড়ে স্টুডেন্ট আছে, ওরা চিন্তা করবে, হ্যাঁ, যে এখানে খেয়াল করো যে এই পুয়ার, যারা পুয়ার আছে, এরা পুয়ার টেন্স। আর এটাকে ধরেছে কি, কারণ আমরা জানি অতীত কেমন। অতীত আমাদের আমরা বলি গোল্ডেন পাস্ট, হ্যাঁ, সোনালী অতীত। তাহলে আমরা ধরে নিচ্ছি অতীত হচ্ছে কি আমাদের রিচ। অতীত কি ছিল? সমৃদ্ধ ছিল। বর্তমানটা হচ্ছে পুয়ার অবস্থা, অতীত হচ্ছে কি রিচ অবস্থা। ঠিক আছে? এবার হচ্ছে ভবিষ্যৎ কি? স্টুডেন্ট যদি প্রশ্ন করে এই ভবিষ্যৎ কেমন হবে আমাদের, তো কেউ বলে স্যার ভবিষ্যৎ ভালো, আর কেউ বলে স্যার ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে? তো সেই হিসেবে আমাদের ভবিষ্যতের অপশন দুইটা, ভালো হতে পারে আবার কি খারাপও হতে পারে। তো সেই জন্য আমি এখানে এটা হেডলাইন দিয়েছি আনসার্টেন দিয়েছে, এটা হেডলাইন দিয়েছে আনসার। এখন এই যে পুয়ার, রিচ এবং আনসার্টেন, এই তিনটা থিমকে কাজে লাগিয়ে আমরা কি টেন্স পরিবর্তনটা শেখাতে পারি। আমাদের যে রিপোর্টের স্পিচের মধ্যে যে টেন্স থাকে, টেন্সটা 12 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার থাকতে পারে। তো যে কোনো এক প্রকারকে আমরা ইচ্ছে মতো পরিবর্তন করলে হবে না, কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে এর পরিবর্তন হয়। তাহলে আসো আমরা পরিবর্তনের গল্পটা একটু শিখে ফেলি। এখন তো এই যে ধরো আমাদের আশেপাশে, হ্যাঁ, যারা গরিব আছে, অথবা আমরা যারা গরিব আছি, হ্যাঁ, আমরা কি চাই? আমাদের স্বপ্নটা কি? আমরা ধনী হব। আমাদের এই গরিবী হালটা ভালো লাগতেছে না। ঠিক আছে? আমরা ধনী হওয়ার চেষ্টা করবো। কি হওয়ার চেষ্টা করবো? ধনী হওয়ার চেষ্টা করবো। তো সেই জন্য এখন ধনী যে হবে, তারা মনস্থির করছে তারা ধনী হবে। ঠিক আছে? কিন্তু ধনী হতে হলে কি করতে হয়? কি করতে হয়? একটা স্বপ্ন দেখতে হয়। স্বপ্নটা কিরকম হইতে হবে? একটা বাস্তব। এখানে আমরা যেহেতু আমরা গ্রামার পড়ছি, এখানে কোনো অবাস্তব স্বপ্ন আমরা দেখবো না। ঠিক আছে? অবস্থাটা এরকম যে আমরা যে অবস্থায় আছি, যে মানে আমরা বর্তমান যে অবস্থায় আছি, আমাদের স্বপ্নটা কিন্তু সেই অনুপাতে কি হয়? বড় হয়। ঠিক আছে? তো যারা, আমি উদাহরণটা এইভাবে দিই, ধরো একজন রিক্সা ড্রাইভার, মানে একটা রিক্সা চালক যার নিজের নিজের রিক্সা আছে, তো তাকে আমরা গরিবের কাতারে ফেলি। হ্যাঁ, তো একজন রিক্সা ড্রাইভার যদি সে বড় লোক হওয়ার স্বপ্ন দেখবে, সে কি স্বপ্ন দেখবে? সে কি একটা ট্রাকের মালিক হওয়ার স্বপ্ন দেখবে, নাকি বাসের মালিক হওয়ার স্বপ্ন দেখবে? সাধারণত আমরা জানি যখন একজন রিক্সা ড্রাইভার আছে, সে তো ভাবিস আমি যদি একটা সিএনজি ড্রাইভার হতে পারতাম। আবার যে লোকটা একটা সিএনজি ড্রাইভার, সে চিন্তা করছিস আমি যদি একটা কি মাইক্রোবাসের ড্রাইভার হতে পারতাম। আবার যে একটা মাইক্রোবাসের মালিক, সে আবার চিন্তা করে কি আমি যদি একটা কি বাসের মালিক হতাম। এভাবে তাদের স্বপ্নটা কি মানে বর্তমান অবস্থা অনুসারে লজিক্যাল একটা স্বপ্ন হতে হয়। তো সেক্ষেত্রে আমি যদি এদেরকে একটু এভাবে আইডেন্টিফাই করি, হ্যাঁ, একটু জাস্ট মিনিট। আচ্ছা, আচ্ছা, দেখো আমার মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আমরা আর একটু দেখি। এখন দেখো আমাদের আমাদের স্বপ্নগুলো কি হবে? ধরো ওই যে 1 লাখ টাকার মালিক, ও 2 লাখ টাকার মালিক, ও 3 লাখ টাকার মালিক, ও 4 লাখ টাকার মালিক। এবার তারা বড় লোক হতে চায়। সে হচ্ছে 1 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক, 3 কোটি টাকার মালিক, 4 কোটি টাকার মালিক। ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের ওই যে বলছেন আমরা যে যে অবস্থানে আছে, তার স্বপ্নটা সে অনুপাতে বড় হয়। তাহলে 1 লাখ টাকার মালিক পরিবর্তন হয়ে কি 1 কোটি টাকার মালিক হতে চাইবে। 2 লাখ টাকা 2 কোটি, 3 লাখ টাকা 3 কোটি টাকার মালিক, 4 লাখ টাকা কি 4 কোটি টাকার মালিক। এভাবে আমাদের ওই আমাদের স্বপ্নটা কি হবে? আমাদের লজিক্যাল স্বপ্ন হবে। আমরা 1 লাখ টাকার মালিক ডাইরেক্ট কি সে 4 কোটি টাকার মালিক হইতে চাইবে না। এটা লজিক্যাল। আস্তে আস্তে আমাদের কি বড় লোক হতে হবে। তো সেই হিসাবে বলছি আমাদের এই 4টা টেন্স কি পরিবর্তন হবে। দেখো এই প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তনে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তনে পাস্ট কন্টিনিউয়াস হবে,
তাহলে প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে গিয়ে পাস্ট পারফেক্ট হবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এটাকে আমরা যদি বইয়ের ভাষায় বলি সেটা হচ্ছে চারটা প্রেজেন্ট টেন্স তাদের করসপন্ডিং পাস্ট টেন্সে রূপান্তর হয়। কি বলছি, চারটা প্রেজেন্ট টেন্স মানে চারটা গরিব প্রেজেন্ট টেন্স, বড় লোক হতে চাইবে, এবং বড় লোক মানে এই পাস্ট টেন্স হচ্ছে বড় লোক, এটা মনে রাখো, পাস্ট টেন্স হচ্ছে কি বড় লোক। চারটা প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয়ে চারটা পাস্ট টেন্সে হবে, এবং বই ভাষা বলছে চারটা প্রেজেন্ট টেন্স তাদের করসপন্ডিং পাস্ট টেন্সে রূপান্তর হবে। চারটা প্রেজেন্ট টেন্স কি হবে, তাদের করসপন্ডিং পাস্ট টেন্সে রূপান্তর হবে। করসপন্ডিং মানে দেখো ইনডিফিনিট ইনডিফিনিট, নামে নামে মিল থাকবে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে চারটা গরিব টেন্স কি হবে, মানে পরিবর্তনের ধ্বনি হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে চারটা গরিব টেন্সের পরিবর্তন আমাদের শিখা হয়ে গেল। এবার আসো ধ্বনি টেন্সের পরিবর্তন। এবার ধ্বনি টেন্স আমাদের যে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে কি এই চারটা পাস্ট টেন্সও থাকতে পারে। ঠিক আছে, যে কারণে থাকতে পারে, এন্ড পাস্ট টেন্স যারা ধ্বনি, ধ্বনিদের পরিবর্তন। এখন দেখো ধ্বনিরা কি গরিব হইতে চায়? ধ্বনিরা গরিব হতে চায় না, তার মানে ধ্বনি গরিব হবে না। আর ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত, তাহলে যারা ধ্বনি তারা তো একটা ভালো একটা অবস্থানে আছে, তারা কি অনিশ্চয়তার দিকে যাবে? না, তারা অনিশ্চয়তার দিকেও কি যাবে না। তাহলে আলটিমেটলি কি হবে, এই ধ্বনিরা ধনী হওয়ার চেষ্টা করবে, আরো ধনী হওয়ার চেষ্টা করবে। ধনীরা কি হবে, ধনীরা আরো ধনী হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ধনীরা আরো ধনী হওয়ার চেষ্টা করবে। সেটা কিভাবে হবে দেখো, আহ ও তো আমরা বলছি 1 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক, 3 কোটি টাকার মালিক, 4 কোটি টাকার মালিক। তাহলে আমাদের স্বপ্নটা কি হতে হবে, বাস্তব স্বপ্ন হতে হবে। বাস্তব স্বপ্ন হতে গেলে হ্যাঁ, এক এক কি পারবে না, এক লাফে এক, হ্যাঁ, 4 কোটি টাকার মালিক হতে পারবে না, পারবে পারবে না। হ্যাঁ, তারপরে সে প্রথমে কি যাবে, পরিবর্তন হওয়ার জন্য এই 2 এর কাছে যাবে। ঠিক আছে, কারণ গিয়ে দেখবে যে 2 এবং তার মধ্যে খুব একটা পার্থক্য নাই, কারণ ও বড় লোক, ও বড় লোক। হ্যাঁ, সে হয়তো 1 কোটি টাকার মালিক, সে 2 কোটি টাকার মালিক, কিন্তু আমরা আসলে তাদের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। ঠিক আছে, তো এমন হতে পারে ধরো পাঁচ ইন্ডিপেন্ডেন্ট যে ব্যক্তিটা আছে, তার একটা 5 তলা বিল্ডিং আছে, তার ইয়াগুলো ফ্লোর গুলোকে মোজাইক করা আছে। আবার এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেও তো 2 কোটি টাকার মালিক, তারও 5 তলা একটা বিল্ডিং আছে, কিন্তু তার ফ্লোরটা কি টাইলস করা। ঠিক আছে, ফ্লোরটা কি টাইলস করা। তাহলে এক দেখলো যে কি 1 এবং 2 পাস্ট, তাদের মধ্যে খুব একটা খুব ব্যাপক কোনো একটা পার্থক্য নাই। তো সে চিন্তা করলো কি, তাহলে 2 এ পরিবর্তন হয়ে আমার কি কোনো লাভ হবে না। তাহলে আলটিমেটলি সে কোথায় যাবে, 3-এর কাছে যাবে। কোথায় যাবে, 3-এর কাছে। ঠিক আছে, 1 পরিবর্তন হয়ে 3 হবে। ঠিক আছে, আর পরে 2 পরিবর্তন হয়ে কি হবে, 4 হবে। এটা আমি গল্পটা একটু লম্বা করি, এখন আর লম্বা করলাম না, সংক্ষেপে বলে দিই যে 1 পরিবর্তন হয়ে, মানে 1 মানে বেজোড় সংখ্যা, 1 কি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা পরিবর্তনে বেজোড় সংখ্যা আসবে, জোড় সংখ্যা পরিবর্তনে কি জোড় সংখ্যায় আসবে। আর এই দুইটা কোনো পরিবর্তন নাই। এই লাস্টের দুটো কি নাই পরিবর্তন, শুধু প্রথম 2টা টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে, এখন লাস্টের কেন পরিবর্তন নাই খেয়াল করো। তো এটা হচ্ছে ও তো সবচেয়ে বেশি ধনী, তাই না? আমার ধরে নিই এটা হচ্ছে কি দেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো যে সবচেয়ে বেশি ধনী, তার কি পরিবর্তন হওয়ার দরকার আছে? তার পরিবর্তন হওয়ার দরকার নাই। আর তার চেয়ে কম ধনী কে, পাস্ট পারফেক্ট টেন্স, তো সে কেন পরিবর্তন হলো না, হবে না? কেন হবে না আমি বলি, সে তো তার বাম পাশে তো রাস্তা বন্ধ, সে প্রেজেন্ট টেন্স হবে না। ডান পাশে রাস্তা বন্ধ, কারণ সে কি ফিউচার টেন্স হবে না। তাহলে উপরে তার রাস্তা বন্ধ, কেন বন্ধ? কারণ উপরে দুটোটা তার চেয়ে কম, ও 1 কোটি টাকা মালিক, ও 2 কোটি টাকা মালিক, ও কিন্তু 3 কোটি টাকা মালিক। তাহলে উপরে যাওয়া লাগতেছে না। ঠিক আছে, আলটিমেটলি তার সামনে খালি আছে কি, সামনের এই একটা টেন্সে খালি আছে পরিবর্তন হওয়া, কিন্তু সেটা তো পারবে না। কারণ কারণ হচ্ছে কি, সে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, তার পরিবর্তনের দরকার নাই, তার কার সাথে জোট করার দরকার নাই। ঠিক আছে, আলটিমেটলি তার কোনো পরিবর্তন হবে না, এবং এই পাস্ট পারফেক্ট তারও কোনো পরিবর্তন হবে না, যে টেন্স আছে সেই টেন্সে রয়ে যাবে। তাহলে আমাদের রিপিটিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট হলে 1 নম্বর হলে কি হবে, 3 নম্বরে আসবে, 2 নম্বর 4 নম্বরে আসবে, আর 3 এবং 4 কোনো পরিবর্তন নাই। 3 এবং 4 কি কোনো পরিবর্তন, টেন্স পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে এটা একটা মার্ক করা হয়েছে, দেখো এদের পরিবর্তন হবে। আর আর এই যে এইটা কালারটা ফিক্সড, ফিক্স মানে কি এদের কোনো পরিবর্তন হবে না। ফিক্স মানে কি এদের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে সেটা আমরা ব্যাখ্যায় না গেলাম। এবার আসো আনসার্টেন, অনিশ্চিত টেন্স, ফিউচার টেন্সে কিভাবে পরিবর্তন করবো। ঠিক আছে, তো ফিউচার প্রথমে কি যাবে, প্রেজেন্টের কাছে যাবে, ভাই আমি আমাকে একটু তোমার কাছে কি নিয়ে নাও, একটু পরিবর্তন করে দাও। প্রেজেন্ট বলছে ভাই আমি তো এমনিও গরিব, প্রেজেন্ট বলতেছে যে আমি এমনিও গরিব, আর তোমার মধ্যে যদি গরিবটা আসে তাহলে আমি কি হয়ে যাবো, গরিব স্কোয়ার হয়ে যাবো। কি হয়ে যাবো, গরিব স্কোয়ার হয়ে যাবো। তার চেয়ে বরং তুমি না আসো, তোমাকে আমি নিতে পারবো না। এবার সে মনে কষ্ট নিয়ে কার কাছে, রিচের কাছে যাবে, ধনীর কাছে যাবে। ধনীর কাছে গিয়ে দেখলো যে মানে গেটে দারোয়ান, দারোয়ান বলো কই যাও। হ্যাঁ, তখন এই ফিউচার টেন্স বলো কি আমি পাস্ট টেন্সে দেখা করতে যাই। তখন দারোয়ান কি বলবে যে ওনার সাথে কি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে?
ও বললো যে না আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাই। তো বলছে অ্যাপয়েন্টমেন্ট না নিলে ওরা দেখা করে না। কি করে না? অ্যাপয়েন্টমেন্ট না নিলে ধনীরা দেখা করে না। তখন সেই অ্যাপয়েন্টমেন্ট না পেরে বাড়িতে ফিরে আসলো। আসার পরে মনে মনে চিন্তা করলো যে আমি প্রেজেন্ট টেন্স আমাকে পরিবর্তন করতে দিল না, পাস্ট টেন্সও পরিবর্তন করতে দিল, আমি কি পরিবর্তন করতে পারি? ঠিক আছে, এখন ও একটা বুদ্ধি খুঁজতেছে কিভাবে তোমাদেরকে, যেহেতু তোমরা প্রেজেন্ট টেন্স নিয়ে অনেক সময় আলোচনা করতে হয়েছে, পাস্ট টেন্সের পরিবর্তন নিয়ে আলোচনা করতে হয়েছে, এন্ড ফিউচার টেন্স মধ্যে আমি এমন ভাবে পরিবর্তন হব, ঠিক আছে, আমার ছাত্রছাত্রীরা কি প্রেজেন্ট টেন্সের পরিবর্তন ভুলে যেতে পারে, পাস্ট টেন্সের পরিবর্তন ভুলে যেতে পারে, কিন্তু আমার পরিবর্তন ভুলবে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমরা যেটা করবা, এই আহ, একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি একটা ওয়ার্ড আমি এটা করিনি, এই দেখো ওয়ার্ডটা দেখো, আমি আনসার্টেনের নিচে একটা ওয়ার্ড এনেছি যার যার ইয়ে হচ্ছে উড। এটা কি উড? তার মানে আমি বলি এই চারটা ফিউচার টেন্সে একটা কমন অক্সিলারি আছে। কি কি? শ্যাল এবং উইল, তাই না? শ্যাল এবং উইল এই চারটা ফিউচারে কি আছে? এই কমন দুটো অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ওই যে ধনী কি করেছে, তাকে ফিরিয়ে দিয়েছিল। ধনী কি বলছে, তুমি আসলে আমারটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, তো তুমি চলে যাও। তখন আবার ধনী লাস্টে বলে দিবে যে ঠিক আছে তোমাকে আমি পরিবর্তন করতে পারছি না, ঠিক আছে, কিন্তু কখনো যদি প্রয়োজন হয় আসিও তোমাকে সাহায্য করবো, ঠিক আছে। এখন এই আনসার্টেন কি করছে, যখন কোনো পরিবর্তন হচ্ছে না, সে বলছে তাহলে আমি নিজে নিজে পরিবর্তন হবো, তবে ধনী থেকে একটু সাহায্য নেবে, যেহেতু সে আমাকে সাহায্য করবে বলে ওয়াদা করেছিল। তাহলে এই চারটা ফিউচার টেন্সে কি থাকে? শেল এবং উইল ফিক্স থাকে, ঠিক আছে। উত্তর লেখার সময় এবং শেল এবং উইলের পরিবর্তে, শেলের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড লিখলে হবে। কিন্তু কিন্তু কথা হচ্ছে শুড হবে না, ঠিক না, শুড ইউজ করা যাবে না। আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড ইউজ করবো, উড। যে কোনো ফিউচার টেন্সের জন্য, যে কোনো ফিউচার টেন্সের জন্য আমরা কি করব, একটা অক্সিলারি ভার্ব শেল এবং উইলের পরিবর্তে উড বসাবো, আর বাকি সব ঠিক থাকবে। এভাবে কি হয়ে যাবে, আমাদের টেন্সের পরিবর্তনটা হয়ে যাবে। কি হবে? টেন্সের পরিবর্তনটা হয়ে যাবে। তো সো তাহলে আমাদের দেখো, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স গুলো তাদের করসপন্ডিং পাস্ট টেন্স রূপান্তর হবে। পাস্ট টেন্স গুলো পাস্ট ইনডিফিনিট পরিবর্তনে পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। কারণ এক পরিবর্তন হয়ে তিন হবে, তিন পরিবর্তন হয়ে দুই পরিবর্তন হয়ে চার হবে। আর যে ফিউচার টেন্স বলছিল অনিশ্চিত টেন্স, হ্যাঁ, ফিউচার টেন্স কি অনিশ্চিত টেন্স, সেক্ষেত্রে প্রেজেন্ট কিংবা পাস্টে রূপান্তর হতে পারবে না। সেক্ষেত্রে পাস্ট টেন্স কি করছে, ওকে একটু সাহায্য করছে, যে ঠিক আছে তোমার শ্যাল এবং উইলকে আমি একটু পাস্ট টেন্স রূপান্তর করে দিই, ঠিক আছে। তো সেই হিসাবে কি হলো, ফিউচার টেন্স শ্যাল এবং উইলটা বাদ যাবে, গিয়ে তারপরে তো কি উড বসবে, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, তোমরা আবার জয়েন করবা, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দ্রুত জয়েন করবা, আমরা পরবর্তী আরেকটা সেশন যাব, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের, এখন আমার টেন্সের বেসিক জিনিসটা শেষ, আমরা পর হ্যাঁ। আচ্ছা শুট কেন হবে না, খুব চমৎকার প্রশ্ন করছো। শুট হবে না কারণ শুটের নিজস্ব একটা অর্থ আছে। শুট, শেলের পাস্ট ফর্ম শুট হয়, ঠিক আছে, কিন্তু নেরেশন পরিবর্তন করার সময় আমরা শুধু উড বসাবো, কারণ শেলের পরিবর্তে কি হয়, শুট হয়। শুট শব্দের